বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প আবুল বাশারের খাঁটি দুধের বাড়ি। আবির মামার ছোটবেলা কেটেছে নগরে। নগর মানে শহর নয় মোটে, নগর হলো গ্রাম, অজ গ্রাম। রাঢ়বাংলার একটি পুরনো গ্রামের নাম নগর। সেই গ্রামে ছিল আবির মামার দাদুর বাড়ি। মামা দাদুর বাড়ি থেকে নগরের মাইনর স্কুলে শৈশবে পড়াশোনা করতেন। মাইনর স্কুল বলতে ওখানে ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করা যেত। মাইনর স্কুলটা পরে জুনিয়র হাই হয়েছিল। মামা তার আগেই নগর ছেড়ে চলে আসেন। নগরের মাইনর স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন জলধর সরকার। তখনকার দিনে শিক্ষকদের পণ্ডিত বলে ডাকা হতো, যেমন জলধর সরকারকে ডাকা হতো জলধর পণ্ডিত। হেডমাস্টারমশাই ছিলেন হেড পণ্ডিত। তারপর দ্বিতীয় যিনি, তিনি হলেন সেকেন্ড পণ্ডিত। তারপর থার্ড পণ্ডিত। এখনকার যেমন হেড স্যার, তখনকার তেমনি হেড পণ্ডিত। পদমর্যাদার দিক থেকে জলধর ছিলেন সেকেন্ড পণ্ডিত। গ্রামের মানুষ তাকে জলধর পণ্ডিত বলেই জানত। মানুষটি ছিলেন অত্যন্ত রাশভারী। গরিব হলেও তার আত্মমর্যাদা বোধ ছিল প্রখর। শোনা যায় সারা জীবনে তিনি কখনো একটিও মিথ্যা কথা বলেননি। স্কুলের সামান্য মাইনে, তাই দিয়ে সংসার চালানো ছিল দায়। সেই জন্য তিনি একটি গাভী পুষেছিলেন। সেই লাল রঙের গাভীটির পালা পোষার দায়িত্ব ছিল পণ্ডিতের স্ত্রী কমলার ওপর। কমলা দুধ বিক্রি করতে। আবির মামা ছেলেবেলায় জলধর পণ্ডিতের কাছে অজ্ঞ শিখেছিলেন। মামার দাদু রোজ ভোরে মামাকে পণ্ডিতের বাড়ি গণিত শেখাতে পাঠাতেন। এক ঢিলে দুই পাখি মারতে হতো আবির মামাকে। স্কুল যাওয়ার আগে জলধর পণ্ডিতের কাছে গণিত শেখা এবং কমলা কাকিমার কাছ থেকে ঘটিতে করে দুধ নিয়ে আসা। এক হাত দিয়ে বুকের ওপর চেপে ধরা বই, অন্য হাতে দড়ি দিয়ে কাঁধে বাঁধা ঝুলন্ত ঘটি। ভোরবেলার এই দৃশ্য মামার চিরকাল মনে থাকবে। কিন্তু গল্পটায় একটা ভূত আছে, নইলে আবির মামা এই গল্প আমাদের শোনাবেন কেন? মামা আমাকে বলেছিলে, বুঝলি চুনো, কোনো কোনো মানুষের ভূত বাতিক থাকে। সেটা কিরকম শুনবি? বলো না, শোনা যাক। আবির মামা বললে, কোথাও কিছু নেই, অথচ হঠাৎ ভূত দেখে ফেলে কেউ কেউ। দিন দুপুরে ভূত, রাত দুপুরে ভূত, সাঁঝের সেজ ভূত, জ্যোৎস্নায় ভূত, অমাবস্যায় ভূত। সব সময় ভূত ভূত না করলেই নয়। এটাকেই বলে ভূতের বাতিক। অঙ্ক কষাতে কষাতে জলধর পণ্ডিত একদিন আমাকে গম্ভীর গলায় বললে, তোমার কমলা কাকিমা আজকাল আবার নাকি ভূত দেখতে পাচ্ছে, বুঝলে আবির? উঠোনের ওই কোণের বেলগাছে নাকি একটা মধু খেকো ভূত এসে জুটেছে। বলে পণ্ডিত মানুষটি তার কাঁচা পাচা ফুলো গোফের তলে বিষম একখানা উৎকট হাসি হাসলেন। সেই হাসির খক খক আওয়াজ শুনে কমলা কাকিমা উঠোনে হাতে গোবর জলের নেতা থামিয়ে বলে উঠলেন, শোনো বাবা আবি, যা বলছি মন দিয়ে সহ। খাঁটি একটা ভূতের দেখা সৌভাগ্যের ব্যাপার। খাঁটি দুধ, খাঁটি মধু আর খাঁটি ভূত সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ কাকিমা, বলে কাকিকে সমর্থনও করলাম। তারপর পণ্ডিত পত্নী কমলার মুখের দিকে
অবাক হয়ে চেয়ে রইলাম। কমলা কাকিমা সামান্য দম নিয়ে বললেন, আগে বলো, তামাম নগরে তোমায় খাঁটি দুধের জন্য তোমরা তো আসো, কোথাও পাও খাঁটি দুধ? আজ্ঞে কাকিমা, খাঁটি দুধ আর কোথায় পাবো? দাদু বললেন, লাল গাই ছাড়া কেউই খাঁটি দুধ দেয় না। তুমি তো চোখের সামনে দুয়ে ঘটি ভরে দাও, কত ফেনা হয়। ফেনা হবে না? দুধ যদি খাঁটি হয় ফেনা হতে বাধ্য। সেই ফেনা তো আমরা লুকোই না। যারা লুকোয় তাদের দুধ দইবার ভার আলাদা। পাত্র ঠিক না থাকলে দুধও ঠিক থাকবে না, এই তোমায় বলে দিলাম। তোমারই চোখের সামনে তারা দুধ দইবে, কিন্তু ধরতেই পারবে না কখন জল মেশানো হলো। কখন আজ্ঞে কাকিমা? ভাঁড়ের মুখ যদি মানুষের মুখের মতো ছোট হয়, তাহলে তার পেটে কি আছে বোঝা যাবে না। গরুর মাঠ ধোয়ার জল রইল ভাঁড়ে পেটে, দুইবার আগে তোমার চোখের সামনে সেই ধোয়া জল পাত্র উপুর করে ফেলে দেওয়া হলো না? তারপর ভাঁড়ের গলা উপচে ফেনা উঠে এলো। তুমি ফেনা দেখে ভাবলে দুধ খুব খাঁটি। অঙ্কটা বুঝলে? হ্যাঁ কাকিমা, বুঝেছি। ভাঁড়ের গলা যদি সরু হয়, হ্যাঁ, মানুষের মতো যদি হয়। মানুষ বললে মানুষের অপমান করা হয়, পণ্ডিত রাগ করবেন তাতে। বলি কি, এইরকম ভাঁড়, গলা সরু ভাঁড় কবে থেকে চালু হলো যেন? বকের মতোও বলা যায় না। তাতে হয় কি, সরু জিনিসটাকে বাড়াবাড়ি রকম সরু দেখায়। তবে মোটামুটি গলাওয়ালা ভাঁড়ই হলো প্রথম দুধে জল মেশানোর কায়দা। এটা জানতে? অবাক কাণ্ড কাকি, তবেই বোঝো তুমি জানতে না। আর একটু খুঁটিয়ে বলি তাহলে। হ্যাঁ বলো। জলধর পণ্ডিত আবার ফুলো মুখ উপচানো গোফের তলায় হেসে উঠলেন, কেননা তার কাছেও কাকিমার কথা বোধহয় বেশ উপভোগ্য ঠেকেছিল। কমলা কাকি বললেন, বাঁধোয়ার জল সরু গলা পাত্রের তলায় গোপন রইল কেমন? দিনে দিনে সেই জলের পরিমাণ বাড়ানো নিয়ে দুধে জল মেশানোর জালিয়াতিটা চোখের ওপর দিয়েই করছে মানুষ। এই জন্য তোমাকে দেখতে হবে পাত্রটা কেমন, এবং সরু গলার পাত্রে কে বা কারা দুধ দইতে পারে। সবাই মারে না? না, আমি দুইছি কিসে? পেতলের ছোট বালতিতে। বালতির কোনো গলা নেই, সবটাই পেট, মুখ খোলা। আগে দুইতাম পেতলের ডাবরে, হাত পেকে গেলে সরু গলাতেও পারা যায়, কিন্তু সেটাও অভ্যাস করতে হয়। পিঠ দিয়ে বেড়ে সরু লম্বা ভাঁড়টাকে দু পায়ের ফাঁকে ধরে গোপন করতে হবে, কারণ তাতে লুকানো আছে জল। অবাক কাণ্ড! আবার তুমি অবাক কাণ্ড বললে আবির? শোনো তাহলে, আরো একটু বলি। খালি পাত্রে দুধ চো করার শব্দ আর জলের ওপর সরু গলার পাত্রে চো করার শব্দ আলাদা। আগে সব জিনিসকেই লক্ষণ মিলিয়ে বুঝতে হয়। আজকাল কেন কোনো জিনিসই কোনো কালে চোখ কান নাক বুঝে গ্রহণ করতে নেই। শোনো বলি, আমার কাছে কুমোরপাড়ার গগন দুধের ভাঁড় বেচতে এসেছিল। আমি ওকে তাড়িয়েছি, বলেছি এখানে ও পাত্র চলবে না। উঠানে সুরমা ফজলি গাছে উনি আছেন, চেয়ে চেয়ে সব দেখছেন। উনি উনিটা কে কাকিমা? শব্দ, গন্ধ, স্পর্শ, এই তিনটে লক্ষণ দেখে তবেই বুঝবে সেই তিনিই এসেছে। কে তিনি? বলো কাকিমা, কে তিনি? কোথায় তিনি? ভারী ধন্দে ফেললে তো তুমি। বলে এক ফাঁকে এক ঝলক জলধর পণ্ডিতের গোফের দিকে চাইলাম। দেখি বিস্ময়ের চাপে সেই গোপ বেশ খানিকটা ঝুলে পড়েছে এক পাশে কাত হয়ে।
কাকিমা বললে, এতে ধনদের কি আছে আবির? তোমাকে খুব সাফ কথা বলছি। প্রথমেই শব্দ পাওয়া গেল। বলেই কমলা কাকি খানিকক্ষণ ন্যাতা বোলালেন উঠোনে। হাত থামিয়ে বেলগাছের চূড়োর দিকে চেয়ে কিছুটা বিড়বিড় করলেন। কপালে বাঁ হাতটা ঠেকালেন চকিত প্রণামে, বার তুই। আবার বলে উঠলে, শব্দই পাওয়া গেল প্রথমে। আগে ডানা মুড়ে ডালের ওপর বসার শব্দ। কাঁটায় পালক আটকে গিয়ে ফরফর করে উঠল। বলছো কি কাকি, আপনি কিছু বুঝতে পারছেন স্যার? জলধর পণ্ডিত গম্ভীর লয়ে মাথা নাড়ে, অর্থাৎ তিনি কিছুই বুঝতে পারছেন না। সেই মাথা নাড়া দেখে রহস্যকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেন কমলা কাকি। বলে ওঠেন, তারপর গন্ধ এলো। ডানায় নীল নদীর গন্ধ, জর্ডন নদীর গন্ধ, ফরাত নদীর ঘ্রাণ, প্যালেস্টাইনের জীবস পাহাড়ের সুরমার গন্ধ আর মিডিয়ানের আতর। বিশ্বাস করো, তারপরই স্পর্শ করল আমাকে। গা কেমন শিউরে উঠল, পা ভারী হয়ে গেল। তারপর? তাহলে তুমি রাজা সলোমনের গল্প বেশ মন দিয়েই পড়েছ বুঝতে পারছি। হ্যাঁ, প্যালেস্টাইনের প্রাচীন রাজা সলোমনের পোষা জেন ছিল কয়েক সহস্র। প্রথমে আমি জেন কাকে বলে তাই জানতাম না। গল্প পড়ে বুঝতে পারা গেল ডানাওয়ালা দৈত্যগুলোই হচ্ছে যে। এই অবধি শুনে জলধর পণ্ডিত হা হা করে গোঁফ নাড়িয়ে অট্টহাসি করে উঠলেন। তারপর কেবলই বলতে লাগলেন, মন্দ না মন্দ না, ফজলি গাছে জেনের বাসা, বাদশা জেন নাকি জেনের বাদশা। কমলা, মন্দ না মন্দ না। কমলা কাকি সামান্য মুখ ঝাঁঝিয়ে বললেন, মন্দই বা হবে কেন? কোন দুঃখে হবে? সলোমনের জেন কখনো ফাঁকা হাতে এসেছে? কেন এসেছে তাও বলছি। কমলা কাকি কথা বলার আগে এই সকালের শীতের শেষাশেষি একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটা কালো মতো মেঘ কোথা থেকে উড়ে এসে ফজলি গাছের মাথায় লম্বা হয়ে দাঁড়িয়ে চড়াক করে উঠল ভয়ঙ্কর ধমকের মতো। ঝরঝর করে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ল। তারপর ঢাকঢোল পেটাতে পেটাতে ভেরি বাজিয়ে মেঘ দিগন্তের দিকে সরে গেল। মেঘের ডাকে পিলে চমকে গেছে। বজ্রের আলোয় চোখ এমন ধাঁধিয়ে গেছে যে মনে হচ্ছে মাথার ভেতরটা কেমন শূন্য, খাঁ খাঁ করছে, আর দৃষ্টিতে মরুভূমির কুয়াশা। ও মা গো বলে ন্যাতা হাতে কাকি উঠোনেই চিত হয়ে পড়ে গেলে। বুঝলি চুনো, আমারই দোষ। কাকিমার যে ভূতের বাতিক হয়েছিল তার জন্য আমার ভূমিকা কিছু কম ছিল না। আমি নগরে জনকল্যাণ ক্লাবের পাঠাগার থেকে নানা জাতের ভূতের বই ইস্যু করিয়ে আনতাম। কাকিকে দিতাম সলোমনের জেন আসলে পুরনো প্যালেস্টাইনের রাজকাহিনীর অন্তর্গত। রাজা সলোমন ছিলেন সুবিচারক এবং জেনের বাদশাহ। তিনি কখন জেরুজালিমে ইলোহের মন্দির তৈরি করেন তখন এই জেনেরা শ্রমদান করে, অর্থাৎ খেটে দেয়। এই জেনেরা তামার খনিতে অনেক সময় বেগার খেটে দিয়েছে। বেগার কথাটা সেই কিং সলোমনের পিরিয়ড থেকেই চলে আসছে। বলে দিই, ইলোহে ছিলেন সলোমনের নিয়ন্তা। বলেই আবির মামা নগরের ছেলেবেলার কাহিনীতে ফিরে গেলেন। এই কাহিনীর তিনি কথক নায়ক। হলো কি, জেনটা তাহলে প্যালেস্টাইন থেকে আসা? সলোমনের জেন মরে এদেশে এসেছে? কোথায় এসেছে? কমলা কাকিমার উঠোনের ফজলি গাছে পাখা ঝাপটানোর শব্দ শোনা গেছে, কিন্তু এখানেই এলো কেন? বাজের চড়ার যেই হলো অমনি রোয়া ফুলে উঠল পাহাড়ি মৌমাছির চাকে। পাহাড়ি মৌমাছির চক্রটা ছিল আম গাছের ডালে। কাকিমার মনে হতো ওই মধুচক্রের মৌমাছি এখানকার নয়, কারণ এই ধরনের জামকালো
খোটকা মোটা মোটা মৌমাছি নগরের মৌমাছি কিছুতেই নয়। চাকের দিকে যত চাইবে তোমার কেমন রোমাঞ্চ হবে। ইয়া বড় চাক, আষাঢ়ের বর্ষা জল খাওয়া জামের মতো টস টস করছে। একদিন ফটফটে পূর্ণিমার রাতে চাকের তলায় দাঁড়িয়েছিলেন কমলা কাকিমা। হঠাৎ ঝরঝর করে মধু ঝরে পড়ল। জিভ পেতে দিলেন। স্বাদ কি বলবো, সাধারণ মধুর চেয়ে 10 গুণ মিষ্ট আর তীব্র। মধুও ভারী। জিভটাকে এমন করে জড়িয়ে নিল যে গালে, জিভে, টাকরায়, আলজিভায় সব কেমন মেখে গেল। আঠায় আর মুখই খুলতে চায় না। মুখ একেবারে বুজে দিয়েছে। তো এই হলো আরব মরুভূমির সিনিয় পাহাড়ের মধু, বা ধরো পারণ প্রান্তরের কোনো পাহাড়ি চাক কিংবা গিলিদীয় পাহাড়ের জিনিস। কাকিমা বাজের ডাক দিগন্তের দিকে চলে গেলে বেশ কিছুক্ষণ বোবা হয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, দেখলে আবি, ওই গাছে ইলহের বাজ ডেকে গেল। প্যালেস্টাইন ছিল মধু দুধের দেশ, সব খাঁটি। সেখানে দুধ দুধ আর মধুর নহর বইত। পূর্ণিমে রাতে চেখে দেখেছি প্যালেস্টাইনের গাঢ় মসিনার গন্ধ, মসিনা মধু। ছুটির দিন দুপুরে এসো আবি, দেব, খেতে দেব। তুমি কি বলছো কাকিমা? হ্যাঁ বাছা, দুধে জল মেশানোর অঙ্কটা যখন পণ্ডিত মশাই করাবেন, গলা খাটো করো বাপি, নইলে জেন শুনতে পাবে। বলে কমলা কাকিমা গভীর মনোযোগ দিয়ে উঠোন নিকোতে শুরু করলে। দেখলাম জলধর পণ্ডিতের মুখটা কেমন হাঁ হয়ে গেছে। গোবজারা চুপসে পড়েছে মুখের গহ্বরে। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। অঙ্কটার ওপর কেমন ভয়ানক ক্রোধ হচ্ছিল। কেমন কাঁপা কাঁপা গলায় সেকেন্ড পণ্ডিত অপরাধীর ভঙ্গিতে বললেন, সেই কবে থেকে মানুষ দুধে জল মেশাচ্ছে কমলা? সন্ত কবিরে একটি খাঁটি দোহার খাঁটি দুধের অনাদরের কথা আছে। কবির লক্ষ্য করেছিলেন নগরের পথে পথে গলিতে গোরস অর্থাৎ দুধ হেঁকে ফিরছে, অথচ বাজে নেশার জিনিস মদিরা ঠাই বসা দোকান থেকেই উড়ে যাচ্ছে। গলিতে গাই আর ছাগল মাকে গলতানি ধরে টেনে নিয়ে ফিরতে, আর দুধ নেবে গো, খাঁটি দুধ বলে মানুষকে হাঁকতে শুনেছিলেন কবি। আমাদের ভাগ্য ভালো যে মানুষ বাড়ি বয়ে এসে দুধ নিয়ে যায়। দুর্ভাগ্য আমার, বাড়ি বয়ে এসে ছাত্র দুধে জল মেশানো অঙ্ক শিখে যাচ্ছে। সাবধান কমলা, জেনটা তাহলে সত্যিই চাকটা পাহারা দিয়ে বসে রয়েছে। ওই জন্যই তো উনি এসেছেন গো, খাঁটি দুধ আর খাঁটি মধু খাবেন বলে। না হলে গরিব পণ্ডিতের বাড়িতে খোবানি খরজুর কিছুই তো নেই, কেন আসবেন বলো? শব্দ, গন্ধ, স্পর্শে বাদশার জেনকে চিনতে হবে। এই জেনটাই ছিল বাদশার মন্দির গড়ার সর্দার মিস্ত্রি। বলে কমলা কাকিমা চুপ করলেন। সেই থেকে যখনই ভোরে উঠোনের ফজলি গাছটা পেরিয়ে পণ্ডিতের বাড়ি পড়তে গেছি, মনে হয়েছে সত্যি উনি গাছের অদৃশ্য ডানা মেলে চুপচাপ বসে রয়েছে। এক মহাবৃদ্ধ জেন, সহস্র সহস্র বৎসর তার বয়স। মধু আর দুধ ছাড়া যিনি কিছুই আহার করেন না। কমলা কাকি ওকে বাটিতে করে রোজ সকালে দুধ খেতে দিতে। ফজলিতলার গোড়ায় বাটিটা রেখে বলতেন, খেয়ে নিও বাছা, গেরস্তের অকল্যাণ করো না, আমার ভগবতী যেন বেঁচে থাকে। আমার ছেলে পল্টু কলেজে পড়ছে, ও যেন পাশ করে আসে। দুধের সুনাম রক্ষা করো। আমি কখনো কোনো দুধে জল মেশাই না। জেন কি আর সত্যিই দুধ খেত? তবু কাকির মনে হতো জেনটা সত্যিই কিছুটা খেয়েছে। তারপর কমলা সরকার সেই বাটির দুধ পুকুরের জলে উৎসর্গ করে বলতেন, এটো জলে যাক।
জলধর পণ্ডিত মাঝে মাঝে বলতেন, তোমার কাকিমা আসলে পাগল আবির, ভূতের বাটি। চাকের আকার প্রকার দেখে আমারও কিন্তু ভয় করে। ওইগুলো সত্যিই কি মৌমাছি নাকি অন্য কিছু? তবে মধু যে খাঁটি, গুড় মেশানো নয়, গন্ধে বোঝা যায়। আপনি তাহলে স্যার নিজেও গতবার কিছু কিঞ্চিত পাই বই কি। একদিন রাত্রে ডানা ঝাপটানোর শব্দও শুনেছি। দুধে জল মেশানো অঙ্কটা যেদিন তোমাকে কষালা, সেই রাত্রেই পাখার ঝাপট এই আমার ঘাড়ের ওপর এসে পড়ল। ভয়ে কেমন সিটিয়ে গেলাম আমি। তাই নাকি স্যার? হ্যাঁ আবির, তুমি কি শব্দ শোনো কিছু? দুধ পড়ার শব্দ, জলের ওপর চোঁ করে পড়ছে। আমি চুপ করে গেলাম। একদিন ফজলিতলার উঠোন দিয়ে আসতে গিয়ে সেই শব্দ সত্যিই পেলাম। সরু গলার ভারের মধ্যে জলের ওপর দুধ পড়েছে তীব্র বেগে। হঠাৎ কেন যেন মনে হলো, কমলা কাকিমা কি তাহলে দুধিয়ে জল দিচ্ছেন আজকাল? পল্টু একদিন কলেজ হোস্টেল থেকে বাড়ি এলে হোস্টেল খরচের টাকা পণ্ডিত যথাসময়ে ওঠাতে পারে। অভাবের সংসার, এদিকে লাল গায়ের দুধ কমে গেছে। বাছুর যত বড় হয়, দুধ তত কমে। তাই তো স্বাভাবিক, দুধ কমতে থাকলে খাদকের সংখ্যা কমাতে হয়। লজ্জার মাথা খেয়ে কর্ষি গেরস্তের বাড়ি গিয়ে বলে আসতে হয়, দুধের টান হচ্ছে গো, আর পারবো না, ঘটি পাঠিও না। সবই বলে আসতে হয় কমলা কাকিকে। বলতেই যখন যেতে হয়, কাকি মনের অবস্থা তখন কাকিই বোঝেন, আর কেউ বুঝবে না। লজ্জা করে, অভাবের তাড়নাও থাকে। তখনই গাছের জেনের কাছে কাকির পরীক্ষা। জেনটা তখন পাখা ফরফর করে বেশি। পোল্টুরির সামনে জলধর পণ্ডিত সেদিন হঠাৎ ফস করে বলে ফেললে, মাথা থেকে ঘাসের আটি নামাতে। দুধ যত কমে আসে, দুধ তত পারও হয় কমলা। হয়, কিন্তু হঠাৎ এ কথা? পণ্ডিত ঘাসের বোঝা টেনে এনেছেন মাঠ থেকে। আমরা লক্ষ্য করেছি কি কষ্ট সেই ঘাস। মাথায় করে শিশি কাদামাখা ঘাস টানা একজন পণ্ডিতের পক্ষে যত না লজ্জা, তার চেয়ে বেশি মেহনতের। কাদা শিশিরে জলের সঙ্গে ঘাট চুইয়ে নামে ঘা। কাঁধীয় চুলগুলো পলির জলের মতো সেপিয়ে ওঠে। বুকের চুলে ভেতর থেকে কাদা গড়ায়। পণ্ডিত ঘাস নিজেই জোগাড় করে। দুধ যত কমে যেতে থাকে, পণ্ডিতের চোখে তত ভয় জাগে। অভাবে ভয়, অর্থকষ্টের তাড়া। তিনি ততই ভালো ঘাস জোগাড়ের চেষ্টা করে। বেশি করে ঘাস দিতে চান লাল গায়ের মুখে। ঘাস ছাড়া অন্য দুধ বৃদ্ধিকারক খাবার জোগাড় করার সাধ্য পণ্ডিতের নেই। সেই তিনি সেদিন বিমূঢ় গলায় বলে ফেললে, দুধ যত কমে আসে, দুধ তত গাঢ় হয়। এ বাক্যটি শুনে কমলা সরকারের আজ কেমন খটকা লাগে। কথার গন্ধটি যেন অন্যরকম। জানা কথাই পণ্ডিত বলেছে, অভাবে পড়ে সেই জানা অচেনা ঠেকল। সত্য কথাটাকে কমলা কাকির কেমন ভয় করল। আমগাছের চূড়োর দিকে এক নিমেষে চেয়ে তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কেমন শিরশির করে উঠল সেই ঠান্ডা অনুভূতি। পণ্ডিত তাহলে জল মেশাতে বলছে। কমলা কাকিমার মনে হলো, আজ তিনি পণ্ডিতের সম্মান কি করে বাঁচাবে? কারো দুধে সামান্য জল মেশালে খাদক কিছুই ধরতে পারবে না। খাঁটি দুধের বাড়ির দুধকে সলোমনের ইলাহে পর্যাপ্ত কখনো সন্দেহ করে না। জেন কি সে কথা জানে? টাকা কোনো রকমে জোগাড় করা গেলেও পল্টুর হাতে দেওয়ার হাত খরচের মতো 5টি টাকা কিছুতেই জোগাড় হচ্ছিল না। একদিন পরের ঘটনা। আবির মামা সকালে ঘটি করে দুধ নিয়ে ফিরলেন ছুটিতে। রাত হয়েছিল, 10টা বেজে গেছে। আকাশে
ফিনফোঁটা জ্যোৎস্না, একেবারে পাগল করা জ্যোৎস্না যাকে বলে। এই সময় চাঁদের কিরণে চাকের পাহাড়ি মৌমাছি খুব মত্ত হয়, জামের মতো একটা গায়ে আরেকটা ঠেলাঠেলি করে। তীব্র জ্যোৎস্নার সেই দৃশ্য যে কি বলে বোঝানো যায় না। একবার পণ্ডিত বাড়ি ছুটে গিয়ে দেখে আসতে ইচ্ছে করল আবির মামার। তখনই দোরের কাছে একজনকে নিঃশব্দে এসে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির লোক কে গো বলে হেঁকে উঠল। আসলে হেঁকেছে হেসলে কাজের লোক মিনতবাসী। আমি পল্টুর মা, পণ্ডিতের বউ গো। ও তুমি? কেন গো, কি হলো? হেসেলে ঝাঁপ দিচ্ছ বুঝি? হ্যাঁ বাছা, আবিরকে একটু ডেকে দাও না। আবিরের দাদু কি ঘুমিয়ে গেছেন? ডেকে দিচ্ছি। দাদুর ঘুম কথা? কেন, উনি দুধ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কেন? আমার একটু উপকার করো না মাসি, পণ্ডিতের সম্মান বাঁচাও। মিনতি মাসি আর কাকিমার কথার মধ্যে ঘরের মধ্যে থেকে বাইরের উঠোনে ছুটে আসে আবির মামা। বাড়ির অন্যরাও আসে, এমনকি দাদুও বিছানা ছেড়ে উঠে এসছেন। দাদুই গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কে এসেছে? মিনতি জবাব দিল, পণ্ডিতের বউ, আবিরকে চাইছে। কাকিমা এবার কান্না ধরা গলায় জানতে চাইলে, দাদুর কি দুধ খাওয়া হয়েছে? হ্যাঁ বৌমা, আমাকে ক্ষমা করুন পিসে। মাসি, তুমি আবিরের দাদু, আমার পিসেকে এই দুধটুকু ফুটিয়ে দাও না। আমার চরিত্র চলে গেছে আবির, সব মৌমাছি উড়ে চলে যাচ্ছে। সে কি বলে আবির মামা চমকে উঠলেন। কাকিমা বললে, আমি দুধে জল মিশিয়ে বেঁচেছি পিসে। সকালের দুধে জল ছিল, এ আমি কি করলাম? ছেলের হাতে 5টা টাকা হাত খরচ দেব বলে পাশের বাড়ির ময়নার মায়ের কাছে গেলাম, ধার চাইলাম। মা 1 পো দুধ চাইল পিসে। তারপর কি যে হলো মাথার মধ্যে বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন কমলা কাকিমা। কাঁদতে কাঁদতেই কাকি বললেন, আবি দুধ নিয়ে চলে এলো, ঘটি মাপা দুধ, 1 ঘটি 1 পো। তাতে যে লালি গায়ের পাট ধোয়া জল রয়েছে ঠাকুর। পণ্ডিতের কথায় কেন যে বিশ্বাস করলাম। কেন করলাম আবি? আমার মৌমাছি সব উড়ে চলে গেল, তুমি দেখবে না? জ্যোৎস্না রাতে পাহাড়ি মৌমাছিরা সিনয় কি গিলিয়ত পাহাড়ের দিকে উড়ে গেল। মামা বললেন, মৌমাছির সেই আশ্চর্য উড়ে যাওয়া চেয়ে চেয়ে দেখেছি চুনো। সেই দৃশ্য যেমন ভুলিনি, কমলা কাকিমার সেই অদ্ভুত কান্নাও ভোলা যায় না। কাকি বলেছিলেন আবির চলে আসার পর পণ্ডিত পাগলের মতো মাঠে ঘাস আনতে গেছে। সেই ঘাস লালিকে খাইয়ে অপেক্ষা করেছি পিসে মশাই। এই এতক্ষণে রাত 10টায় দুধ নামল। লালিকে কেঁদে কেঁদে বললাম, তোমার সন্তানের জন্য দুধ নামাও ভগবতী, খাঁটি দুধ দাও মা। তিনিই রক্ষে করলেন শেষে। কিন্তু মামার নগর ছেড়ে চলে আসার আগে ওই কিন্তুটা চাক হয়ে ঝুলেছিল ডালে, মৌমাছি ছিল না। মামা বললেন, সেও মৌমাছিরা আবার ফিরে আসবে নগরে।